হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। এবং এই সময় যেহেতু স্কুল কলেজ সব কিছুই বন্ধ, আশা করি এই অনলাইন ক্লাসগুলো তোমাদের অনেকটা উপকার দিবে। বাসায় বসে তোমাদের অনেকটা পড়ালেখার সুযোগ করে দিবে এবং তোমরা এই ভিডিও দেখে অনেকটা উপকৃত হবে। তো ফ্রি অনলাইন স্কুলে তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিহাস দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়ের শিল্প বিপ্লব সম্পর্কিত আবিষ্কার সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো শিল্প বিপ্লব সম্পর্কিত শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে কিছু কিছু যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে, এবং এই যন্ত্রগুলো আবিষ্কার হয়েছিল এই শিল্প বিপ্লবের ফলে, এবং সেই যন্ত্রগুলোর ফলেই কিন্তু আসলে ইংল্যান্ডে কি হয়েছিল, শিল্প বিপ্লব ত্বরান্বিত হওয়া সম্ভব হয়েছিল। তো বন্ধুরা, শিল্প বিপ্লবের যে আবিষ্কারগুলো, সেই আবিষ্কার সম্পর্কে আমি যদি বলি, প্রথমে যেটি আবিষ্কৃত হয়েছিল সেটি হচ্ছে কলের মাকু। এই কলের মাকু যন্ত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় এবং এটি হচ্ছে 1733 সালে আবিষ্কার করা হয়। এর আবিষ্কারক হচ্ছেন জন কে। এর আবিষ্কারক হচ্ছেন কে? জন কে। কলের মাকু সর্বপ্রথম আবিষ্কার করা হয়। এই কলের মাকুর আবিষ্কারক হচ্ছেন কে? জন কে। এবং 1733 সালে এই কলের মাকু আবিষ্কার করা হয়। এই কলের মাকুর কাজ কি ছিল? এটার দ্বারা সুতা কাটা যেত। এটি ছিল সুতা কাটার একটি যন্ত্র। তাহলে বন্ধুরা, প্রথমে যে যন্ত্রটি আবিষ্কার হয় সেটি হচ্ছে কলের মাকু। এটি 1733 সালে আবিষ্কৃত হয় এবং এই যন্ত্রটির আবিষ্কারকের নাম হচ্ছে জন কে। এটা ছিল আসলে কি সুতা কাটার যন্ত্র। দ্বিতীয় যেটি ছিল স্পিনিং জেনি। এটি আবিষ্কার করা হয় 1764 সালে। এর আবিষ্কারকের নাম হচ্ছে হারগ্রিভস। হারগ্রিভস। এবং এই হারগ্রিভস তার স্ত্রীর নাম অনুসারে এই যন্ত্রটির নাম রাখেন জেনি। স্পিনিং জেনি, তার স্ত্রীর নাম ছিল জেনি এবং তার স্ত্রীর নাম অনুসারে এই হারগ্রিভস এই যন্ত্রটির নাম রাখেন হচ্ছে স্পিনিং জেনি। এই যন্ত্রটি 1764 সালে আবিষ্কার করেন কে? হারগ্রিভস। এই যন্ত্রটির কাজ কি ছিল? এই যন্ত্রটি কি করত? 10 জন তাঁতির কাজ একাই করতে পারত। অর্থাৎ 10 জন তাঁতির যে কাজটি করত, ওই তাঁতির কাজ একসাথে এই যন্ত্রটি, স্পিনিং জেনি যন্ত্রটি করতে পারত। এবং এছাড়া মানুষের সাহায্য ছাড়া, কোনো রকম সাহায্য ছাড়াই এই স্পিনিং যন্ত্রটি কি করত? কাপড় বুনতে পারত, কাপড় তৈরি করতে পারত। এটি ছিল হচ্ছে স্পিনিং জেনি। স্পিনিং জেনির পর যেটি আসে সেটি হচ্ছে ওয়াটার ফ্রেম। এরপর যেটি হচ্ছে ওয়াটার ফ্রেম। ওয়াটার ফ্রেম এটি আবিষ্কার করা হয় 1769 সালে এবং এর আবিষ্কারকের নাম হচ্ছে রিচার্ড আর্করাউট। এই ওয়াটার ফ্রেম যে যন্ত্রটি, এই যন্ত্রটি আবিষ্কার করা হয় 1769 সালে এবং এই যন্ত্রের আবিষ্কারকের নাম হচ্ছে রিচার্ড আর্করাউট। বন্ধুরা মনে রাখবে, বিজ্ঞানীটির নাম হচ্ছে, যন্ত্রের আবিষ্কারকের নাম হচ্ছে রিচার্ড আর্করাউট। বন্ধুরা, এই যন্ত্রটির কাজ কি ছিল? এই যন্ত্রটি ছিল এমন একটি যন্ত্র, এই যন্ত্রটি আসলে ওয়াটার, আমরা দেখেই বুঝতে পারছি ওয়াটার শব্দের অর্থ পানি। এই পানির সাহায্যে কি করা হতো? সুতা কাটার ব্যবস্থা করা হতো। সুতা কাটার জন্য পানি ব্যবহার করা হতো। পানির সাহায্যে কি করতো? রিচার্ড আর্করাইট যে যন্ত্রটি আবিষ্কার করে, সেটা দিয়ে কি করা হতো? সুতা কাটার ব্যবস্থা করেছিল কে? এই রিচার্ড আর্করাইট। অর্থাৎ মজার একটি বিষয় যে পানি দিয়ে সুতা কাটা হতো, পানি দিয়ে
সুতা কাটা হতো। তাহলে কি ওয়াটার ফ্রেম নামক যন্ত্রটি যেটি আবিষ্কার করা হয় 1769 সালে এবং এর আবিষ্কারক হচ্ছে রিচার্ড আর্করাউট। ঠিক আছে বন্ধুরা, এরপর যেটি হচ্ছে যে যন্ত্রটি সম্পর্কে আমি বলবো মিউল যন্ত্র। একটি যন্ত্র হচ্ছে কি মিউল যন্ত্র, এটি আবিষ্কার করা হয় 1779 সালে। এর আবিষ্কারকের নাম হচ্ছে স্যামুয়েল ক্রম্পটন। এই মিউল যন্ত্রটি আবিষ্কার করা হয় 1779 সালে। এর আবিষ্কার হচ্ছে স্যামুয়েল ক্রম্পটন। এই যন্ত্রটির কাজ কি ছিল? এই যন্ত্রটি দিয়ে কি করা হতো? পানির সাহায্যে, এই যন্ত্রটি দিয়ে পানির সাহায্যে সুতা কাটা হতো এবং প্লাস এটার মাধ্যমে কি করা হতো? বস্ত্র বয়ন করা হতো, অর্থাৎ বস্ত্র তৈরি করা হচ্ছিল। মজার বিষয় এটি একটি যে পানি দিয়ে কি করা হচ্ছিল? সুতাও কাটা যাচ্ছিল এবং কি করা হচ্ছিল? সেটা দিয়ে বস্ত্র তৈরি হচ্ছিল এই মিউল যন্ত্রটি দিয়ে। এবং এর আবিষ্কারক হচ্ছে স্যামুয়েল ক্রম্পটন এবং এটি আবিষ্কৃত হয় 1779 সালে। বন্ধুরা, এরপর যে যন্ত্রটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পাওয়ার লুম। এটি আবিষ্কৃত হয় 1785 সালে এবং এর আবিষ্কার হচ্ছে এডমুন্ড কার্টরাইট। বন্ধুরা, যন্ত্রটির নাম কি হচ্ছে? পাওয়ার লুম। যন্ত্রটির নাম হচ্ছে পাওয়ার লুম। এটি আবিষ্কার করা হয় কত সালে? 1785 সালে এবং এর আবিষ্কারকের নাম হচ্ছে এডমুন্ড কার্টরাইট। এই এডমুন্ড কার্টরাইট তিনি পাওয়ার লুম নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে 40 জন তাঁতি যে কাজটি করতে পারত সেই কাজ একাই এই পাওয়ার লুম, এই যন্ত্রটি একাই করতে সক্ষম ছিল। তাহলে পাওয়ার লুম সম্পর্কেও আমরা জানলাম। পাওয়ার লুম কি করত? একাই 40 জন তাঁতির কাজ একাই সম্পাদিত করতে পারত। এবার আমি আলোচনা করব লোহা গলানোর নতুন পদ্ধতি। অর্থাৎ বন্ধুরা, লোহা গলানোর নতুন পদ্ধতি, এই পদ্ধতিটা আবিষ্কার করেন ক্যারন 1760 সালে। 1760 সালে ক্যারন আবিষ্কার করেন কি? লোহা গলানোর নতুন পদ্ধতি। আচ্ছা, ক্যারনের লোহা গলানোর নতুন পদ্ধতি আবিষ্কারের পূর্বে আসলে যে পদ্ধতি চালু ছিল সেটা দিয়ে আসলে লোহা গলাতে প্রচুর জ্বালানির প্রয়োজন হতো, গাছ এবং শুকনো কাঠের প্রয়োজন হতো। এর ফলে কি হচ্ছিল? এবং কাঠ এবং জ্বালানির প্রয়োজন হচ্ছিল। এর ফলে কি হচ্ছিল? যে বন জঙ্গলের পরিমাণটা কমে যাচ্ছিল, বন জঙ্গল ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছিল। এবং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জন ক্যারন কি করেন? 1760 সালে লোহা গলানোর একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেন। এরপর হচ্ছে ঢালাই লোহাকে পেটা লোহায় রূপান্তর। অর্থাৎ ঢালাই লোহাকে পেটা লোহায় রূপান্তর করেন কে? হেনরি কার্ট। এই হেনরি কার্ট কি করেন? ঢালাই লোহাকে কি করেন? পেটা লোহায় রূপান্তরিত করেন। কেননা এই ঢালাই লোহা দিয়ে অনেক সময় কি করা যায় না, কলকারখানায় যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হয় না। আসলে পেটা লোহা দিয়ে অনেক প্রকার যন্ত্রপাতি আবিষ্কার করা যায়। তো তখন কি করলেন? হেনরি কার্ট কি করলেন? একটা পদ্ধতি আবিষ্কার করলেন, যে পদ্ধতির মাধ্যমে কি করা হচ্ছিল? যে ঢালাই লোহাকে পেটা লোহায় রূপান্তর করা সম্ভব হচ্ছিল। এরপর হচ্ছে আমরা আলোচনা করব স্টিম ইঞ্জিন সম্পর্কে। কি সম্পর্কে বন্ধুরা? স্টিম ইঞ্জিন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন। এই স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয় 1769 সালে। এর আবিষ্কারক হচ্ছে জেমস ওয়াট। স্টিম ইঞ্জিন আবিষ্কার করা হয় কত সালে? 1769 সালে। আবিষ্কারক হচ্ছেন কে? জেমস ওয়াট।
এই জেমস ওয়াট কি করেছিলেন, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। এই ইঞ্জিন আবিষ্কারের ফলে কি হয়, ইংল্যান্ডে যোগাযোগ ব্যবস্থার কি হয়, একটা উন্নতি সাধিত হয়, যোগাযোগ ব্যবস্থা উন্নতির দিকে এগিয়ে যায়। অর্থাৎ স্টিম ইঞ্জিন যখন বিভিন্ন যানবাহনে ব্যবহার করা শুরু হলো, তখন কি হলো, ইংল্যান্ডে কি হলো, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা অভূতপূর্ণ পরিবর্তন দেখা গেল, উন্নতি হতে শুরু করলো ইংল্যান্ডে। এরপর যেটি হচ্ছে চলমান ইঞ্জিন। এবার যে সম্পর্কে আলোচনা করব, চলমান ইঞ্জিন। চলমান ইঞ্জিন আবিষ্কার করেছিলেন স্টিফেনসন। কত সালে? 1814 সালে। স্টিফেনসন চলমান ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কত সালে? 1814 সালে। এবং এই যন্ত্রটি আবিষ্কার করার ফলে ইংল্যান্ডের রেলপথ, অর্থাৎ এই ইঞ্জিন দ্বারা নির্মিত যে রেল ইঞ্জিন তৈরি করা হয়েছিল, ওই রেল ইঞ্জিনটির সাহায্যে 8টি বগি, ওই রেল ইঞ্জিন 8টি বগিকে 30 কিলোমিটার অর্থাৎ ঘন্টায় 30 কিলোমিটার বেগে একটা 8টি বগিকে টেনে নিয়ে যেতে পারত। কে? এই চলমান ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে স্টিফেনসনের যে চলমান ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, সেই ইঞ্জিনকে ব্যবহার করে রেল ইঞ্জিন তৈরি করা হয়। এবং এই রেল ইঞ্জিন কি করত, প্রায় 8টা বগিকে 30 কিলোমিটার ঘন্টায় 30 কিলোমিটার বেগে কি করত, টেনে নিয়ে যেতে পারত। এরপর হচ্ছে যেটি সম্পর্কে বলবো, লেদ মেশিন। লেদ মেশিন সম্পর্কে যদি বলি একটু, এই লেদ মেশিন আবিষ্কার করেছিলেন জোসেফ হোয়াইটওয়ার্থ। এই জোসেফ হোয়াইটওয়ার্থ এই লেদ মেশিন যখন আবিষ্কার করেন, তখন পোশাক শিল্পের মধ্যে একটা পোশাক বা বস্ত্র শিল্পের একটা বিশাল পরিবর্তন আসে। এবং প্রচুর এই লেদ মেশিনের সাহায্যে যখন জোসেফ হোয়াইটওয়ার্থ যখন এই মেশিনটা আবিষ্কার করলেন, এর সাহায্যে প্রচুর বস্ত্র উৎপাদন শুরু হলো। তো বন্ধুরা, শিল্প বিপ্লব সম্পর্কিত যে যন্ত্রপাতি, সে সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করতে সক্ষম হলাম। এবার বন্ধুরা, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বেলজিয়ামের শিল্প বিপ্লব। বেলজিয়ামের শিল্প বিপ্লব, বেলজিয়ামের শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল 1820 সালের দিকে। কত সালে? 1820 সালের দিকে বেলজিয়ামের শিল্প বিপ্লবটি সংগঠিত হয়েছিল। বেলজিয়ামে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি? ইংল্যান্ডের পরেই কিন্তু কি হয়েছিল, বেলজিয়ামে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, যেটার একটি অন্যতম কারণ ছিল উন্নত মানের কয়লা এবং লোহা। উন্নত মানের কয়লা এবং লোহা উন্নত মানের কয়লা ও লোহার পর্যাপ্ততা। যখন ইংল্যান্ডে তৎকালীন সময়ে ইংল্যান্ডের পরে যখন ইংল্যান্ডের পাশাপাশি ওই বেলজিয়ামে, ইউরোপের বেলজিয়াম আরেকটি অন্যতম শহর, এই অন্যতম একটি দেশ, এই বেলজিয়ামে 1820 সালে শিল্প বিপ্লব সংগঠিত হয়। এবং এখানে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার একটি কারণ ছিল উন্নত মানের কয়লা এবং হচ্ছে কয়লার পর্যাপ্ততা। যখন ইংল্যান্ডে বেলজিয়ামে কয়লা এবং লোহা অর্থাৎ শিল্পায়নের জন্য, শিল্প কলকারখানার জ্বালানির জন্য অবশ্যই কয়লার প্রচুর দরকার ছিল। এবং শিল্প কলকারখানার যন্ত্রপাতি প্রতিষ্ঠার জন্য কি ছিল, যন্ত্রপাতির জন্য লোহারও প্রচুর দরকার ছিল। কিন্তু এই বেলজিয়ামে এই দুটো জিনিসের কি পর্যাপ্ত পরিমাণে ছিল, বিধায় কি বেলজিয়ামে এই শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল বা হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা। বেলজিয়ামে যদিও বা 1820 সালে, বেলজিয়ামে যদিও বা 1820 সালে
এই শিল্প বিপ্লবের সূচনা হয় বা শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, তবুও 1840 সালে বেলজিয়াম কি হয়, 1830 সালে এই বেলজিয়াম কি হয়, স্বাধীনতা লাভ করে। 1830 সালে বেলজিয়াম কি করে, স্বাধীনতা লাভ করে। এবং 1830 সালে স্বাধীনতা লাভ করার পরে সরকার কি করে, এই দেশের সরকার, বেলজিয়ামের সরকার কি করে, পঞ্চবার্ষিকী একটি পরিকল্পনা প্রণয়ন করে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে এবং যা আসলে শিল্প বিপ্লব সংগঠনের জন্য বিশেষ ভূমিকা রেখেছিল। কি এই সরকারের ভূমিকা, বেলজিয়াম সরকারের একটা ভূমিকা, ইতিবাচক ভূমিকা, শিল্পায়ন বা শিল্প বিপ্লব সংগঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপরে হচ্ছে ইংরেজ পুঁজিপতিদের সাথে এবং যন্ত্রবিদ্যার সাথে যোগাযোগ। ইংরেজ পুঁজিপতি এবং যন্ত্রবিদ্যার সাথে পুঁজি ও যন্ত্রবিদ্যার সাথে যোগাযোগ। ইংরেজ পুঁজিপতি ও যন্ত্রবিদ্যার সাথে যোগাযোগ, অর্থাৎ বেলজিয়ামের কি ছিল, বেলজিয়ামে যারা পুঁজিপতি শ্রেণী ছিল, যারা মধ্যবিত্ত শ্রেণী ছিল, তারা ইংল্যান্ডের পুঁজিপতি শ্রেণীর সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলেছিল এবং তাদের যে যন্ত্রগুলো ছিল সেই যন্ত্রগুলো কি করেছিল, যন্ত্রবিদ্যার সাথে তারা একটা পরিচিতি লাভ করেছিল এবং ইংল্যান্ডও কি করেছিল, বেলজিয়ামকে তাদের যন্ত্রপাতি দিয়ে এবং পুঁজিপতিরা তাদেরকে কি করতো, ইংল্যান্ডের পুঁজিপতিরা এই বেলজিয়ামের পুঁজিপতিদেরকে বা মধ্যবিত্ত শ্রেণীকে কি করতো, উৎসাহ দিত শিল্প কলকারখানা নির্মাণের জন্য। এবং কি করতো, ইংরেজরা যন্ত্রগুলো, তাদের শিল্প কারখানার যন্ত্রগুলো দিয়ে কি করেছিল, এই বেলজিয়ামকে সহযোগিতা করেছিল, যার ফলে খুব সহজেই এই বেলজিয়ামের শিল্প বিপ্লবটি সংগঠিত হয় বা শিল্প বিপ্লবটি এখানে ধরা দেয়। বেলজিয়ামে এসে এই শিল্প বিপ্লবটি ধরা দেয়। এরপর যেটি হচ্ছে নগরবাসীর অবদান। বেলজিয়ামে শিল্প বিপ্লব সংগঠনের যেটা অন্যতম ভূমিকা রেখেছিল এই নগরবাসীরা। এই নগরবাসীরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে লিপ্ত ছিল। এই ব্যবসায়ী শ্রেণী থেকে পুঁজিপতি শ্রেণীর সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে এই পুঁজিপতি শ্রেণী কি করেছিল, বিভিন্ন শিল্প কলকারখানা নির্মাণ করেছিল। তাই বলা যায় যে নগরবাসীদের অবদানটাকে আসলে অস্বীকার করা যায় না। আসলে বলা যায় যে বেলজিয়ামে যে শিল্প বিপ্লবটি সংগঠিত হয়েছিল সেখানে নগরবাসীদের অবদানটাই ছিল সবচেয়ে বেশি। এবং তারপর হচ্ছে রেলপথ সম্প্রসারণ। রেলপথ সম্প্রসারণ, যখন বেলজিয়ামের রেলপথ অর্থাৎ শিল্পায়ন আমরা দেখেছি, ইংল্যান্ডে দেখেছি আমরা যে রেলপথের ভূমিকা, অর্থাৎ যে কোনো দেশের শিল্পায়নের জন্য বা শিল্প বিপ্লব সংগঠনের জন্য, কলকারখানা স্থাপনের জন্য কি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা দরকার এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা দরকার। এক্ষেত্রে রেল যোগাযোগটাকে উন্নতি করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তো ইংল্যান্ডে যখন আসে, বেলজিয়ামে যখন এই রেলপথ যোগাযোগ ব্যবস্থা যখন ধীরে ধীরে উন্নতির দিকে যখন যাচ্ছিল বা সম্প্রসারণ হচ্ছিল, রেলপথের পরিমাণ যখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো, তখন আসলে এই শিল্পায়নটা অর্থাৎ শিল্প বিপ্লবটা এই বেলজিয়ামে অনেকটা সহজতর হলো। যে আলোচনা করবো ফ্রান্সের শিল্প বিপ্লব। আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্কে জানলাম, আমরা বেলজিয়ামের শিল্প বিপ্লব সম্পর্কে জানলাম, এবার আমরা আলোচনা করবো ফ্রান্সের শিল্প বিপ্লব। বন্ধুরা, ফ্রান্স এবং ইংল্যান্ড তাদের ইসের দিক থেকে, সাম্রাজ্যবাদীর দিক থেকে, উপনিবেশিকের শাসনের দিক থেকে তারা দুজনে কম বেশি এগিয়ে ছিল বলা চলে। ফ্রান্সও যেমন বিভিন্ন সাম্রাজ্যে বা বিভিন্ন দেশে উপনিবেশ সৃষ্টি করেছিল, ঠিক ইংল্যান্ডও বিভিন্ন দেশে কি তাদের উপনিবেশ সৃষ্টি করেছিল। কিন্তু ইংল্যান্ডে পূর্বে সবার প্রথমে ইংল্যান্ডেই শিল্প বিপ্লবটা সংগঠিত হয়, কিন্তু ফ্রান্সে অনেক দেরিতে, অনেক লেটে এই শিল্প বিপ্লবটা কি হয়, সংগঠিত হয়। এই দেরিতে হওয়ার কারণ অনেকটাই ছিল। তবে আমি বলে নিই তার আগে, ফ্রান্সের শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার সময় যিনি ছিলেন
তিনি তার নাম হচ্ছে, যিনি শাসক ছিলেন তিনি ছিলেন তৃতীয় নেপোলিয়ন। ফ্রান্সে যখন শিল্প বিপ্লব সংঘটিত হয় তখন দায়িত্বে ছিলেন বা শাসন কার্যে যিনি ছিলেন তার নাম হচ্ছে, বা যিনি ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন তৃতীয় নেপোলিয়ন। আর ফ্রান্সের শিল্প বিপ্লব সংঘটিত হয়, সূচনা হয় 1850 সালে। 1850 সালের দিকে ফ্রান্সের শিল্প বিপ্লবটা কি হয়, সংগঠিত হয়। তো বন্ধুরা, এইখানে বিপ্লব সংগঠিত হওয়ার কারণটা কি, তার আগে একটা পটভূমি, এই ফ্রান্সের শিল্প বিপ্লব দেরিতে শুরু হওয়া বা এর ইতিহাসটা একটু আমরা জেনে নেই। যে ফ্রান্সের সপ্তদশ শতকে ফরাসি মন্ত্রী কালভার্ট তিনি চেষ্টা করেন কৃষি বিপ্লব ঘটানোর চেষ্টা করেন, সামন্তবাদ প্রথাটাকে বিলুপ্ত করার চেষ্টা করেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষির একটা উন্নতির দিকে কৃষিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আসলে এই কালভার্ট তিনি কিন্তু আসলে সেই কাজটি বা সেই তার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেননি, সেটা আসলে ব্যর্থ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যখন অষ্টাদশ শতাব্দীতে বুট শাসক যখন আসে তারা ক্ষমতায়, বুট শাসকরা এদেশ ফ্রান্সে কি করে, তখন এদের মাধ্যমে শিল্প আস্তে আস্তে বিকশিত লাভ করে। কাদের শাসনামলে? বুর্বোদের শাসনামলে ধীরে ধীরে কি হয়, এই ফ্রান্সের শিল্প বিপ্লব হতে শুরু করে। তো ফ্রান্সের শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার বিলম্বিত হওয়ার কারণগুলো যেগুলো ছিল সেগুলো আলোচনা করার চেষ্টা করি। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে সামন্তবাদ। কি ছিল? সামন্তবাদ প্রথা। সেখানে সামন্তবাদ প্রথা সম্পর্কে যদি সংক্ষেপে বলার চেষ্টা করি, সামন্তবাদ হচ্ছে ভূমিকে কেন্দ্র করে যে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে বলা হয় সামন্তবাদ প্রথা বা সামন্তবাদ সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় দুই শ্রেণীর মানুষ ছিল, যারা ছিল ভূমির মালিক, আর এক শ্রেণীর মানুষ ছিল যারা ছিল ভূমিদাস। এই ভূমিদাসদের ভূমি মালিকরা কি করতো, নানা উপায়ে শোষণ করার চেষ্টা করত। আসলে এটা ছিল একটা সামন্তবাদ প্রথা, এবং এই অন্যান্য দেশের তুলনায় এই ফ্রান্সে আসলে কিন্তু এই সামন্তবাদ প্রথাটা খুব মজবুত ছিল। এই সামন্তবাদ প্রথাটা সহজে পরিবর্তন করা যাচ্ছিল না, বিধায় এখানে একটু দেরিতেই শিল্প বিপ্লবটি সংগঠিত হয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে বুর্জুয়া এবং ধনী শ্রেণীদের অমর্যাদা। আমরা দেখেছি যে ইংল্যান্ডে এবং বেলজিয়ামে সেখানে যে শিল্প বিপ্লবটি সংগঠিত হয়েছিল, সেখানে দেখা গিয়েছে কি যে আমরা দেখেছি যে এখানে বুর্জুয়া শ্রেণী বা ব্যবসা বাণিজ্যিক বা ব্যবসায়ীদেরকে বা বুর্জুয়া শ্রেণীদেরকে বা পুঁজিপতি শ্রেণীদেরকে কি করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে। তাদের হাত ধরেই কিন্তু আসলে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আসলে ফ্রান্সে কিন্তু এই বুর্জুয়া শ্রেণী বা পুঁজিপতি শ্রেণীদেরকে সেরকম এভাবে একটা মূল্যায়ন করা হয়নি, তাদেরকে কি করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে, তাদেরকে সেইভাবে দাম দেওয়া হয়নি। বিধায় কি করা হয়েছে, সেখানে শিল্প বিপ্লবটা হয়েছে ঠিকই, কিন্তু একটু কি দেরিতে সংগঠিত হয়েছিল। ফরাসি উপনিবেশ হাতছাড়া, অর্থাৎ ইংল্যান্ডে যেরকম উপনিবেশগুলো ছিল, কিন্তু ফ্রান্সেরও কি ছিল, উপনিবেশ শাসনগুলো ছিল। কিন্তু ধীরে ধীরে সেই যে স্থানে বা যে দেশগুলোতে ফরাসি উপনিবেশ ছিল, সেই সব দেশগুলোতে ধীরে ধীরে সে দেশের মানুষগুলো, উপনিবেশিক দেশের জনগণগুলো কি হলো, তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করলো। তারা নিজের রাষ্ট্রকে স্বাধীন করে নিতে চাইলো, এবং আস্তে আস্তে কি হলো, ফ্রান্সের কাছ থেকে এই উপনিবেশ দেশগুলো কি হয়ে গেলো, হাতছাড়া হয়ে গেলো। এই হাতছাড়া হয়ে যাওয়ার কারণে তারা সেই উপনিবেশ রাষ্ট্রগুলো থেকে কি করতে পারলো না, কাঁচামালও আনতে পারলো না, এবং সেই তাদের উৎপাদিত দ্রব্য, তারা যে শিল্প কারখানায় যে উৎপাদিত করবে যে দ্রব্যগুলো, এই দ্রব্যগুলো সেই উপনিবেশ রাষ্ট্রে কি করতে পারতো না, রপ্তানিও করতে পারতো না। যার কারণে এই উপনিবেশগুলো হাতছাড়া হয়ে যাওয়ার কারণে কি হলো, সেখানে একটু দেরিতে বা বিলম্বে কি হলো, যে এই শিল্প বিপ্লবটি সংগঠিত হলো। তারপর হচ্ছে কয়লার সীমাবদ্ধতা। অর্থাৎ এই শিল্প সংগঠন বা শিল্প বিস্তারের জন্য কি দরকার ছিল, জ্বালানি হিসেবে কয়লার খুবই প্রয়োজন ছিল। কিন্তু ফ্রান্সে সেরকম কোনো কয়লা বা সেরকম কয়লার কি ছিল, সীমাবদ্ধতা ছিল, খুব কম পরিমাণের কি ছিল, কয়লা সেখানে মজুদ ছিল। এই কয়লার স্বল্পতার কারণে কি হয়েছিল, দেরিতে একটু ফ্রান্সে কি হয়েছে, শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। বন্ধুরা,
সেখানে আবার আরেকটি সমস্যা ছিল, যেটি ছিল মূলধনের অভাব। অর্থাৎ আমরা অর্থনীতিতে পড়েছি যে কোনো একটি শিল্প কলকারখানা পরিচালনার জন্য অবশ্যই কি লাগবে, একজন উদ্যোক্তা লাগবে, তারপরে মূলধন লাগবে, দক্ষ শ্রমিক লাগবে, তারপরে কি লাগবে, ভূমি লাগবে। তার মধ্যে একটি অন্যতম কি, মূলধন। মূলধন ছাড়া আসলে শিল্প কারখানা প্রতিষ্ঠান করা যায় না। আর এই ইংল্যান্ডে কি বলে, ফ্রান্সে কি মূলধনের যথেষ্ট অভাব ছিল। মূলধনের অভাব থাকার কারণে এখানে পুঁজিপতি শ্রেণীর অভাবও ছিল এবং তারা কি করতে পারেনি, মূলধনের অভাবে সেখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে পারেনি। এখানে কি হয়েছিল, দেরিতে আর কি শিল্প বিপ্লবটি সংগঠিত হয়েছিল। তো বন্ধুরা, এগুলো ছিল হচ্ছে ফ্রান্সের শিল্প বিপ্লব দেরিতে বা বিলম্বে শিল্প বিপ্লব সংগঠনের কারণগুলো ছিল এগুলো। এবং এ পর্যায়ে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব জার্মানিতে শিল্প বিপ্লব। জার্মানির শিল্প বিপ্লব সম্পর্কে একটু বলার চেষ্টা করি। জার্মানির শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব, এই জার্মানির শিল্প বিপ্লবকে দুই ভাগে ভাগ করা যায়। এই সময়কালকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 1815 থেকে 1870, এটা ছিল একটা সময়কাল। আর আরেকটা সময়কাল ছিল 1870 থেকে 1924। এটাকে বলা হয় প্রাক ঐক্যবদ্ধ শিল্প সংগঠনের যুগ। আবার বলছি, প্রাক ঐক্যবদ্ধ শিল্প সংগঠনের যুগ। অর্থাৎ এই 1815 থেকে 1870 সাল, এই সময়ের মধ্যে খুব ধীরে ধীরে, অর্থাৎ খুব আস্তে আস্তে এই সময় শিল্পের সূচনা হয়েছিল যদিও বা, কিন্তু খুব ধীরে ধীরে সেই গতিটা ছিল খুবই মন্থর। খুব আস্তে আস্তে এখানে আর কি শিল্প বিপ্লব সংগঠিত হয় জার্মানিতে এই সালের মধ্যে। এবং যখন পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে, এটা ছিল দ্বিতীয় পর্যায়ে 1870 থেকে 1924 সাল, এই সালের মধ্যে মানে শিল্পর যে শিল্প কারখানা প্রচুর নির্মাণ হতে থাকে এবং শিল্পর ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যায় 1870 থেকে 1940 সালের মধ্যে। তো বন্ধুরা, জার্মানিতেও কিন্তু শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল। এই দেরিতে বা বিলম্বে হয়েছিল। এই বিলম্বের কারণগুলো যদি আমি তোমাদেরকে বলি, যে উপনিবেশ শাসন না থাকা। ইংল্যান্ডে, ফ্রান্সে যে শিল্প বিপ্লবগুলো হয়েছিল বা সেখানে যে শিল্প বিপ্লব বা শিল্পের প্রসার ঘটেছিল, তার একটি অন্যতম কারণ ছিল উপনিবেশ থাকা। উপনিবেশ থেকে সহজে কাঁচামাল যখন আনতে পারত এবং উপনিবেশগুলোতে উৎপাদিত পণ্য কি করতে পারত, রপ্তানি করতে পারত, এবং এভাবে তাদের ব্যবসা বাণিজ্যটা চাঙ্গা ছিল। কিন্তু আসলে জার্মানির সেরকম কোনো উপনিবেশ ছিল না। আর জার্মানির উপনিবেশ না থাকার কারণে কি জার্মানিতে আসলে শিল্প বিপ্লবটি সংগঠিত হতে একটু সময়টাই লেগেছিল। এরপর হচ্ছে সমস্যা সংকুল রাজ্য বিভক্ত। অর্থাৎ ইংল্যান্ডে বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজ্য ছিল। এই সমস্যা সংকুল রাজ্যগুলোর কারণে সেখানে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার সুযোগ পায়নি খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত সেখানে সংগঠিত হতে পারেনি। কেননা আমি পূর্বেই বলেছি যে শিল্পায়ন বা শিল্প কারখানা স্থাপনের জন্য একটা স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। কিন্তু আসলে জার্মানিতে আসলে বিভিন্ন প্রদেশ ছিল বা রাজ্যগুলো ছিল, এই রাজ্যগুলোতে দ্বন্দ্ব ছিল এবং সমস্যায় জর্জরিত ছিল, যার কারণে কি হয়নি, আসলে তারা শিল্পের ক্ষেত্রে, শিল্প প্রসারণের ক্ষেত্রে মনোযোগী হতে পারেনি। এই কারণে সেখানেও কি শিল্প বিপ্লবটা একটু দেরিতে হয়েছিল। তারপরে হচ্ছে কেন্দ্রীয় মুদ্রা ব্যবস্থা না থাকা। তাদের কেন্দ্রীয় কোনো মুদ্রা প্রচলন ছিল না। এটিও একটি অন্যতম কারণ ছিল শিল্পের, তাদের দেশে শিল্পায়নের বা শিল্পর বিপ্লবের একটি অন্যতম কারণ, বিলম্ব হওয়ার একটি অন্যতম কারণ। এছাড়া মূলধনের অভাব। ফ্রান্সে যেমন দেখেছি আমরা, মূলধনের অভাবে ফ্রান্সের শিল্প বিপ্লবটি বিলম্বে সংগঠিত হয়, ঠিক সেই রকম এই জার্মানিতেও মূলধনের সমস্যা থাকার কারণে, মূলধনের অভাব হওয়ার কারণে এই জার্মানিতেও আসলে এখানে শিল্প বিপ্লবটি খুব ধীর গতিতে এখানে সংগঠিত হয়। এরপর আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো নতুন কিছু নিয়ে, এরপর আরো রয়েছে যে আসলে ফ্রান্সে শিল্প বিপ্লব এবং ফ্রান্সের পরে হচ্ছে জার্মানিতে শিল্প বিপ্লব, এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব।
এবং আজকে এই পর্যন্ত এখানে আজকে আলোচনা শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে। যদি কোনো বিষয়ে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই পর্যন্ত আশা করি তোমরা পরের ভিডিওর অপেক্ষায় থাকবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।